পাইলসের সমস্যা যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কীরকম হয়ে থাকে? অধিকাংশ ক্ষেত্রে পাইলসের জন্য কিন্তু সার্জারি লাগে না। আচ্ছা, লোকজনের একটা ভয় থাকে যে সার্জারি লাগবে এবং এই জন্য তারা সার্জনের কাছে আসে না, চিকিৎসকের কাছে আসে না, এবং তারা বিভিন্ন ধরনের যে কোয়াক চিকিৎসক যারা বা ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট যারা তাদের কাছে যায়, এবং ওই সময় যথাযথভাবে তার চিকিৎসাটা হয় না এবং কিছু জটিলতাও তৈরি হয়, কমপ্লিকেশনস তৈরি হয়। তবে আপনি ডাক্তারের কাছে যদি আসেন, অধিকাংশ ক্ষেত্রেই পাইলসের জন্য সার্জারি লাগে না। আমি বলবো সেটা হয়তো আপনার হয়তো 85-90% ক্ষেত্রেই কিন্তু লাগবে না। সেটা চেঞ্জ করা যায় কীভাবে? কিছু লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, কিছু ফুড হ্যাবিট চেঞ্জের মাধ্যমে, এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কিছু মেডিকেশন, আমরা কিছু মেডিসিন প্রেসক্রাইব করি। আচ্ছা, কখন সার্জারি তাইলে লাগবে? আমরা পাইলসটাকে গ্রেড করি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 অ্যান্ড গ্রেড 4। কারো যদি গ্রেড 3 এবং গ্রেড 4-এ যদি চলে যায় তাহলে তাদের ক্ষেত্রে সার্জারি লাগে। আবার গ্রেড 2-তে যদি তার এরকম হয় যে তার অনেক ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বন্ধ করা যাচ্ছে না কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় আমরা সার্জারি করি। আবার সার্জারিগুলোরও কিন্তু আবার ভাগ আছে। খুব মিনিমাম সার্জারি আমরা বলি যে অফিস প্রসিডিওর, আপনি ডে কেয়ার হিসাবে করে চলে যেতে পারবেন, হাসপাতালে আসবেন, কয়েক ঘন্টা হাসপাতালে থেকে চলে যেতে পারবেন। এগুলোর মধ্যে যেমন ব্যান্ডিং আমরা বলি, রাবার ব্যান্ড লাইগেশন বলি, আমরা বলি ইনজেকশন বলি, আমরা বলি RFA বলি, সো এগুলা করা যায়। আর যে ভর্তি হয়ে যে সার্জারিগুলো করতে হয়, এগুলোর মধ্যে আমরা কিছু ওপেন সার্জারি করি, যেগুলো কনভেনশনাল সার্জারি। তো কনভেনশনাল সার্জারিগুলোতে রিলেটিভলি একটু পেইন বেশি হয়, যে কারণে রোগীরা মানে এটা নিতে চায় না। তারা চায় যে কোথায় কম ব্যথা হবে এবং কোথায় মানে কাটাছেঁড়া কম হবে, কোথায় রক্তপাত কম হবে, এবং তার খুব দ্রুত করে চলে যেতে পারবেন। কনভেনশনাল সার্জারি বলতে আসলে কি বোঝায়? কনভেনশনাল সার্জারি বলতে যেটা হলো যে বহু বছর ধরে আমরা যে সার্জারিটা প্র্যাকটিস করে আসছি, তো সেটাকে আমরা বলি যে ওপেন বা কেটে, যে পাইলসগুলো, হ্যামোরয়েডগুলো আমরা কেটে, সাধারণত এটা 3টা পজিশনে হয়, যে কেটে দেই, কেটে বেঁধে দিই। তাহলে কেটে বেঁধে দিলে মলদ্বারে যখন একটু কাটা থাকে, এই এরিয়াটা খুব সেন্সিটিভ এরিয়া, তো টু পেইনফুল। এটার জন্য পেশেন্টরা এটা অনেক সময় নিতে চায় না, বাট এটার রেজাল্টও কিন্তু ভালো। মানে আমি বলবো যে এটার রেজাল্ট ভালো, যে রোগী যদি আমাকে বলে যে না আমি এটা নিতে পারবো, যে আমি চাই যে আমার জন্য যেটা, এই জন্য আসলে ট্রিটমেন্টটা কি, ট্রিটমেন্টটা আসলে ইন্ডিভিজুয়ালাইজড। এটা যদি কেউ আমাদের উপর ছেড়ে দেয় তাহলে আমরা তাকে অফার করি যে আপনার জন্য এটা ভালো হবে, এটা ভালো হবে। আর রোগীর জন্য কোনো চয়েস যদি থাকে, আমরা চেষ্টা করি যদি এটা আমার মেডিকেল দিক থেকে, মানে বিচার বিশ্লেষণের দিক থেকে এটা তাকে দেওয়া যাবে, তাহলে আমরা রোগীর চয়েসটাকেও প্রেফার করার চেষ্টা করি। আমরা যেটা বলছিলাম যে ওই যে কাটাছেঁড়াবিহীন সার্জারি যেটা, সেটা আমরা এখন যেটা করি যে ওই যে একদম লোকজনের মধ্যে এখন খুব প্রচলিত, মানে রোগীরা এসে বলে যে স্যার লেজার সার্জারি করবেন। তো লেজার সার্জারি একটা অপশনস, বাট লেজার সার্জারিও কিছু লিমিটেশনস আছে। সো ওই জন্য আমরা এখন আরেকটা সার্জারি করি, এটাকে বলে সুচার মিউকোপেক্সি। সুচার মিউকোপেক্সি শুধু পাইলসগুলোকে সেলাই করে উপরে তুলে দেওয়া হয়। সো এটা একটা নিউ প্রসিডিওর, মাত্র 2012-তে এটা প্রথম পাবলিশ, বাট এটার রেজাল্ট খুব ভালো, খুবই প্রমিজিং রেজাল্ট পাওয়া যাচ্ছে, এবং ওয়ার্ল্ডে সব মানে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো এবং ডেভেলপ কান্ট্রিজগুলো এখন এটা ব্যবহার করছে। এবং এটার সাথে অনেক সময় আমরা লেজারকে কম্বিনেশন করি, তখন আমরা বলি যে হাইব্রিড টেকনিক। সো ইট ইজ কমপ্লিটলি পেশেন্টের জন্য হলো কোথাও কোনো কাটাছেঁড়া নাই, বডি থেকে একটা ফাইবারও আপনার ফেলা হবে না, এবং এটা ইউজুয়ালি ব্লাডলেস, এবং এটাতে পেইনও খুব খুব কম হয়। তো এটা একটা অপশন। এটা ছাড়া আমরা যে লঙ্গ প্রসিডিওর, মানে এটার নাম হয়ে গেছে আসলে যিনি ইনভেন্ট করেছে ওনার নামে বাংলাদেশে এটা প্রচলিত হয়ে গেছে। সো এটাতে আমরা এক ধরনের স্টেপলার ব্যবহার করি। সো দিস ইজ অ্যানাদার অপশনস। হ্যাঁ, এটা ছাড়াও আরও অপশনস আছে, বাট সবগুলোই হলো ইন্ডিভিজুয়ালাইজ, আমরা পেশেন্টকে দিই। তো পেশেন্টকে আমরা বলি যে উই হ্যাভ লট অফ অপশনস, বাট আপনার যদি কোনো প্রেফারেন্স থাকে, রুগীরা আসলে আমরা অফার করা নিজেরাই, অনেকে যারা এরকম তারা নিজেরা বলে স্যার আমি লেজার করতে চাই, আমি কোনো কাটাছেঁড়া করতে চাই না, আমার জন্য পেইন কম হয়, আমি 3 দিনের মধ্যে কাজে যোগদান করতে চাচ্ছি, অফিস আছে। তো তখন তাদের সাথে কথা বলে আমাদেরকে প্রসিডিওরটা ঠিক করতে হয়। বাট আমাদের উদ্দেশ্য থাকে যেন একটা হলো সেফটি, এবং আরেকটা হলো যে পেশেন্টের জন্য যেন এটা আবার যেন রিকার না করে। আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব এই পাইলস সম্পর্কে, তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। সবসময় বলাই হয়ে থাকে আপনি আপনার শরীরের ইন্টারনাল অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলো যদি ভালো রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটি হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলতে হবে।
এক একটি অঙ্গকে ভালো রাখার জন্য বেশ কিছু খাবারের বা ডায়েটারি মডিফিকেশন আমরা বলে থাকি। তো সেই ক্ষেত্রে কোলন ভালো রাখার জন্য সবার প্রথমে যদি বলতে হয়, প্রচুর পরিমাণে পানি এবং পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজি গ্রহণ করতে হবে। কেননা কোলন ভালো রাখার জন্য পানি বা জলীয় খাবারের কিন্তু কোনো বিকল্প নেই। সেই জন্য প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি, বিশেষ করে সিজনাল ফলমূল শাকসবজি যেগুলো আছে সেগুলোতে কিন্তু পানির পরিমাণ খুব ভালো পরিমাণে থাকে। সেটি শীতকাল হোক বা গ্রীষ্মকাল, যখনই হোক না কেন আপনি চেষ্টা করবেন পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজি রাখার জন্য। প্রতিদিন যদি একটি করে কচি ডাবের পানি পান করতে পারেন, সেটিও কিন্তু আপনার শরীরে পানির চাহিদা পূরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পরবর্তীতে বলবো যে সবসময় আসলে প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার গ্রহণ করার পাশাপাশি আপনার খাদ্য তালিকায় ফলমূল শাকসবজি থেকে যেমন আপনি পানি পেয়ে যাচ্ছেন, পাশাপাশি আপনার কোলন ভালো রাখার জন্য অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করতেও কিন্তু এটি সাহায্য করে থাকে। সেজন্য কোলনকে ভালো রাখতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি বা এই জাতীয় খাবার থেকে তৈরি করা বিভিন্ন খাবার অপশনগুলো রাখতে হবে। সকালে ব্রেকফাস্টে অবশ্যই একটি সবজির আইটেম রাখার চেষ্টা করবেন। মধ্য সকালে যখন খাবার গ্রহণ করবেন তখন একটি মিষ্টি ফল রাখলেন, আবার দুপুরে খাবারে শাকের একটি আইটেম রাখলেন, সবজির একটি আইটেম রাখলেন, বিকেলবেলায় যে কোনো একটি ফল বা টক ফল আপনি গ্রহণ করে ফেলতে পারেন। রাতের খাবার হিসেবেও রাতের খাবারের সাথে আপনি রাখার চেষ্টা করবেন যে কোনো সবজির একটি আইটেম। তাহলে দেখা যাবে যে আপনার কোলন হেলদি রাখতে সেটি সাহায্য করবে। কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাতকৃত খাবার যেগুলো আছে, যেমন আমরা সবসময় বলে থাকি যে রিফাইন্ড আটা যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। আবার অতিরিক্ত সাদা আটা থেকে তৈরি করা খাবার বা খাবার সামগ্রী যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। পাউরুটি, পাস্তা, সাদা আটা থেকে তৈরি করা খাবার সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। না হলে এটি কিন্তু আপনার কোলনকে হুমকির মুখে ফেলে দিবে। অতিরিক্ত চা কফি পান করার অভ্যাস অনেকের ক্ষেত্রেই থাকে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো, যদি আপনি আপনার কোলনকে ভালো রাখতে চান তাহলে কিছুটা হলেও লিমিটেড করে দিতে হবে অতিরিক্ত চা কফি পান করাকে। তার পরবর্তীতে লাল মাংস আমাদের দেহের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, কিন্তু এই লাল মাংস অতিরিক্ত গ্রহণ করলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে সেটি কিন্তু আপনার কোলনকে হুমকির সম্মুখীন করে দেয় বা কোলনের বিভিন্ন রোগের আশঙ্কাকে বাড়িয়ে দেয়। সেজন্য অবশ্যই আপনি যদি আপনার কোলনকে ভালো রাখতে চান, আপনাকে এই লাল মাংসের অতিরিক্ত গ্রহণ এড়িয়ে চলতে হবে। চেষ্টা করবেন মাসে 1 থেকে 2 বার এই লাল মাংস গ্রহণ করার জন্য। আর অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, বাহিরে ডুবো তেলে ভাজা খাবার আর সিম্পল সুগার বা যেগুলো আছে দেখা যায় সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস বা পেস্ট্রি, কেক, পাউরুটি, এগুলো খেতে আমরা অনেকেই পছন্দ করি। এগুলোও কিন্তু এড়িয়ে চলতে হবে, কেননা এই সিম্পল সুগার যেগুলো আছে সেগুলো কোলনের রোগের ঝুঁকিকে বাড়িয়ে দিয়ে থাকে। সেজন্য আপনাকে অবশ্যই আমি যেটি মেনশন করে দিলাম যেই খাবারগুলোর কথা, সেই খাবারগুলোকে অবশ্যই গাইডলাইন হিসাবে মেনে নিয়ে সেই অনুযায়ী চলতে হবে। তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার কোলনকে ভালো রাখতে পারবেন। শুধু কোলন না, আপনি আপনার দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে ভালো রাখতে চাইলেও এই টিপসগুলো কিন্তু মেনে চলতে পারেন। তাহলে দেখা যাবে কোলনের পাশাপাশি দেহের ইন্টারনাল বিভিন্ন অর্গান ভালো রাখতে এগুলো সাহায্য করবে।